নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছি এবার ঠেলা সামলান দিদিমণি। এই নিয়েই তো বলবো, তার আগে আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনারা যেভাবে আমাকে সহায়তা করছেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আশা করি আপনাদের সহায়তা এভাবেই বজায় থাকবে। আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেন বিভিন্ন ডিভাইসে, তারা ইউটিউবে সাবস্ক্রাইবার বাটনের পাশে যে থ্যাঙ্কস বাটন আছে সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, এবং আপনারা আপনাদের সহায়তা আমাকে করতে পারবেন, আমার এই প্রচেষ্টার সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন। বিমল দা, খসড়া তালিকা প্রকাশ হবে 16ই ডিসেম্বর। আপনাদের যে এক্সপেকটেশন ছিল 1 কোটির উপর নাম বাদ যাবে, সেরকম কিন্তু কিছু হচ্ছে না। এটা তো অনেকটাই আপনাদের আশাভঙ্গ। আপনারা নিজে থেকে বলছিলেন এত নাম বাদ যাবে, কিন্তু কমিশনের দেওয়া সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে তার থেকে অনেক কম নাম বাদ যাচ্ছে। এটা তো একটা পরাজয় আপনাদের। না, পরাজয় কেন হতে? এখনো অব্দি আমি যা খবর কাগজের মাধ্যমে বা টেলিভিশন পর্দায় বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, নির্বাচন কমিশনের যা তথ্য, তাতে 57 লক্ষের নাম বাদ চলে গেছে অলরেডি, তাই তো? হ্যাঁ, 57 লক্ষ। এরপরে ডাউটফুল ভোটার তো রয়েছে, এবং সবচেয়ে বড় কথা, অনেক জায়গাতেই বিএলওদের বিরুদ্ধে অভিযোগ বা স্থানীয় কিছু ক্রিমিনাল যারা শাসক দলের মদতপুষ্ট তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিএলওদের উপর চাপ সৃষ্টি করে অনেক কাজ করিয়েছে। সেই অভিযোগগুলো আস্তে আস্তে হচ্ছে। সেই জন্য আমি বলবো, ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন। 1 কোটি বাদ যাবে কি 10 কোটি বাদ যাবে কি 11 কোটি বাদ যাবে, সেটা পরিস্থিতি কত বাদ যাবে সেটা বড় কথা না। একটা অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা বলেছিলাম 1 কোটির কাছাকাছি লোকের নাম বাদ যেতে পারে। তো সেখানে অলরেডি যদি 57 লক্ষ লোকের নাম বাদ চলে যায়, তাহলে সংখ্যাটা যে আরো বাড়বে না কে বললো? আরো বাড়তেই পারে। তার কারণ আমি আবার বলছি যে যেখানে যেখানে বিএলওরা ছিল সেখানে অনেক জায়গায় বিএলওদের উপর প্রবল চাপ সৃষ্টি করা হচ্ছে। এই দমদমেই একটা কেন্দ্র আছে, একটা ওয়ার্ড আছে, যেখানে মানে 2025-এর খসড়া ভোটার তালিকায়, মানে এমনি 25-এর ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের কারোর বয়স হয় 102, 104। তাদের নামটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, মিসিং হয়ে গেল। কোথায় গেল? তাদের নাম বাদ দেওয়া হয়েছে কি তাদের নাম রয়েছে কি কিচ্ছু জানা যাচ্ছে না। ফলে এইসব অদ্ভুত কাণ্ড কারখানা আছে, ভারতীয় জনতা পার্টি লেগে আছে, এবং সব নাম খুঁজে বার করা হবে। আর এই তো সবে শুরু হলো। 16 তারিখে তো খসড়া বেরোবে, তারপরে তো আরো অনেক সময় আছে। সুতরাং এত চিন্তা করার কারণ নেই। 57 লক্ষে ব্যাপারটা থামবে না, আরো অনেক নাম যোগ হবে। অন্তত এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি। বিমল দা, কয়েকদিন আগে সংসদের অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী আপনাদের সব সাংসদদের সঙ্গে বৈঠক করেছিলেন। বলেছেন যে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে প্রচার না করতে, এবং একই সঙ্গে কত নাম বাদ যাবে সেই নিয়ে কোনো রকম প্রেডিকশন না করতে। ওটা কমিশনের কাজ, কমিশন উইল ডু দ্যাট। অর্থাৎ কোর্স কালেকশনের কথা বলছেন কিন্তু প্রধানমন্ত্রী। আপনারা যেভাবে একটা পোলারাইজেশনের আবহ তৈরি করছেন, রোহিঙ্গা, মুসলমান, বাংলাদেশি, প্রধানমন্ত্রী কিন্তু আপনাদের কোর্স কালেকশন করতে বলছেন। তো এই বিলম্বিত বোধোদয়ের কারণ কি? না, সেদিন মিটিং এ কি হয়েছে সেটা নিয়ে বিজেপির পক্ষ থেকে কি কোনো আনুষ্ঠানিক স্টেটমেন্ট দেওয়া হয়েছে? হয়েছে কি? হয়নি। জগন্নাথ সরকার বলেছেন, তিনি মিটিং এ ছিলেন। জগন্নাথ সরকার ঠিক এভাবে বলেননি। তিনি যে কথাগুলো বলেছেন, যে সেই কথাগুলো বিজেপির মূল কথা। আমি জগন্নাথ সরকারের কথাটা শুনেছি, এইভাবে কথাটা নেই। কথাটা হচ্ছে যে কত নাম বাদ যাবে সেগুলো আমরা আগে থেকে কি করে বলবো? আমরা আগে যেটা বলেছি, এখনো যেটা বলছি, সেটা এক ধরনের অ্যাসেসমেন্ট। আজকে এই কতদিনে যদি 57 লক্ষ লোকের নাম বাদ চলে যায়, তাহলে পশ্চিমবঙ্গে কত ভুয়ো ভোটার, মৃত ভোটার ছিল এটা বলতে পারবো না। বিজেপি কোথাও বারণ করেনি এটা বলতে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, বিজেপি কোনোকালেই ধর্মের ভিত্তিতে প্রচার করে না। কিন্তু এই রাজ্যে যখন রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন যে গরু দুধ দেয় তার লাঠি খেতে রাজি আছে, যে রাজ্যে বাবরি মসজিদের নাম করে মসজিদের উদ্বোধন করা হয়, সেখানে আলোচনায় এগুলো তো আসবেই। এগুলো আসলে কেন আমরা ধর্মের কথা বলবো? এগুলো না থাকলে তো ধর্মের প্রসঙ্গ আসতোই না। ফলে এগুলো যদি থাকে তাহলে তো এই প্রসঙ্গগুলো উঠবে। ধর্মের ভিত্তিতে বিজেপি কিন্তু প্রচার করে না। বিজেপি
আবার আমি বলছি, আমাদের দেশে ধর্মনিরপেক্ষতা নিয়ে বিতর্ক আছে, কিন্তু বিজেপিও ধর্মনিরপেক্ষতা মানে, কিন্তু প্রকৃত ধর্মনিরপেক্ষতা। আমরা বিজেপিকে আঙুল দেখিয়ে বলবো সাম্প্রদায়িক, আর নিজেরা সে একই কাণ্ড কারখানা করবো কংগ্রেস বা সিপিএম এর মতো, এই ভণ্ডামি তো বিজেপির মধ্যে নেই। ফলে পশ্চিমবাংলায় বর্তমান শাসক দল বা বামপন্থীরা যদি এই চর্চাগুলো করতে থাকে, তাহলে আমাদেরও তো করতে হবে। আর সবচেয়ে বড় কথা, রোহিঙ্গারা নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে রোহিঙ্গা নেই কে বললো? রোহিঙ্গার বাড়ির উপরে একটা লোক বাড়ি বানিয়ে দিয়েছিল, রোহিঙ্গাদের একটা কলোনি বানিয়েছিল, পরে আবার কেটে পড়েছে। তার মানে লক্ষ লক্ষ রোহিঙ্গা নেই, রোহিঙ্গা হয়তো আছে, লক্ষ লক্ষ নেই। আপনাদের ভার্সনটা হচ্ছে লক্ষ লক্ষ রোহিঙ্গা ঢুকে আছে। লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি মানে অনুপ্রবেশকারী, বারবার এইটা আমরা বলি, লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা সবাই রোহিঙ্গা নাও হতে পারে। দেখো, রোহিঙ্গা নিয়ে আমিও যে চর্চা করেছি এই প্রবলেমটা, কিভাবে মায়ানমার থেকে তারা চলে এসছে, মায়ানমারে কিভাবে তারা গেল, সে নিয়ে পরে একদিন আলোচনার ব্যবস্থা করে আমি বলে দেবো। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে 1.5 কোটি নাম বাদ দিতে চাইছেন, মেয়েরা হাতা খুন্তি নিয়ে প্রতিরোধ করবে, ছেলেরা পিছনে থাকবে। এটাকে কিভাবে দেখেন? আমার কথা হচ্ছে, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথা বলেন, সেটা কতটা গ্রহণযোগ্য, এবং এটা তো পরিষ্কার হিংসায় উস্কানি দেওয়া। এই হিংসায় উস্কানি দেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উনি যা করলেন, তাতে আগামী দিনে যদি কোনো গোলমাল বাদে, সি হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি, তাকে সেই দায়িত্বটা নিতে হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে, নির্বাচন কমিশন কারণ নয়, বিজেপির নয়, তৃণমূলের নয়, কংগ্রেসের নয়, ওটা সাংবিধানিক সংস্থা। নির্বাচন কমিশন যে এসআইআর করেছিল এবং তার যে মূল ভাবনাটা ঠিকই ছিল, সে তো প্রমাণ। 57 লক্ষ, ভেবে দেখো তো, গত নির্বাচনে আমি যদি ধরে নিলাম আর কালকে থেকে একটা নাম বাদ যাবে না, 57 লক্ষের নাম বাদ গেল, ওই 57 লক্ষে 90% ভোট পড়েছে এর আগের নির্বাচনে। আমি নিজে দমদমে দাঁড়িয়েছিলাম, আমি জানি সব মানুষ বলছে, আরে ভোট তো দিলাম, আপনি হারলেন কেন? পরে বোঝা গেল যে কি কাণ্ড কারখানা হয়েছিল, সব মৃত ভোটারের নাম ভোট পড়ে গেছে, অ্যাবসেন্ট ভোটারের ভোট পড়ে গেছে। ফলে এগুলো করেই তো ওরা জিতেছিল। একটা বিধানসভা। হুমায়ুন কবির কতটা দাগ কাটতে পারবে বাংলার রাজনীতিতে? দেখো, একটা কথা বলি, হুমায়ুন কবির কতটা দাগ কাটতে পারবে সেটা তো আমার পক্ষে এই মুহূর্তে বলা মুশকিল, কারণ এটা নিয়ে অনেক রাজনীতির বিতর্ক চলছে। কিন্তু হুমায়ুন কবির একটা মসজিদ তৈরি করলো, মসজিদ কোনো মুসলিম ধর্মপ্রাণ মুসলিম যদি মসজিদ বানায় তাতে আপত্তির কিছু নেই। এমনিতে পশ্চিমবঙ্গে অজস্র মসজিদ আছে, ঠিক আছে, কিন্তু বাবরির নামে যখন বানালো, সেটা তো একটা প্রশ্ন যে মসজিদের এরকম নাম দিয়ে মসজিদ বানানো যায় নাকি? আমি তো মসজিদটা দেখেছি জামে মসজিদ, ওরা মুসলিমরা লেখে, বাবরি, অমুক, হুমায়ুনি মসজিদ, এগুলো হয় নাকি আমার জানা নেই। তুমি কোনো একজন মুসলিম ধর্মগুরুর সঙ্গে একটু কথা বলতে পারো, সেটা আমি শুনবো যে সত্যি এরকম নাম দিয়ে মসজিদ বানানোটা মুসলিম রীতিসম্মত কিনা। কিন্তু সে বানাতে গেল। আমার কথা হচ্ছে, এটা তো ঠিকই যে সেদিন প্রচুর মানুষ গিয়েছিল সেই মসজিদ ইয়ে করতে, উদ্বোধনের দিন। ফলে আমরা যে হুমায়ুন কবিরকে নিয়ে ঠাট্টাই আর কি করতাম, সেই হুমায়ুন কবির কিন্তু সেদিন আবার অনেক লোককে জড়ো করলো। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলি, হুমায়ুন কবির যদি সত্যিকারের মুর্শিদাবাদের রাজনীতিতে নিজের পায়ের ছাপটা রাখতে চায়, নিজের যে অবস্থানটা দৃঢ় করতে চায়, তাকে অনেক বেশি আধুনিক হতে হবে, অনেক বেশি যুক্তিসঙ্গত হতে হবে, এবং তাকে বুঝে নিতে হবে। ট্রোজান হর্স, ও তো আপনাদের ট্রোজান হর্স। একেবারেই কোনো ট্রোজান হর্সের দরকার নেই। পশ্চিমবঙ্গে তৃণমূলের যে অবস্থা, তৃণমূল হর্সেও দরকার নেই, ছাগলেও তৃণমূলকে গুটিয়ে মেরে দেবে। তৃণমূল যে অবস্থা দাঁড়িয়েছে, হর্সের কি প্রয়োজন আছে? সুতরাং তৃণমূলের অবস্থা, তৃণমূল আর ছাগলের সঙ্গেও মারপিটে পারবে বলে আমার মনে হয় না। সুতরাং মানে আপনাদের অতিরিক্ত আশাবাদ, বাস্তব কিন্তু তাই বলছে না। না না না, বাস্তব এটাই বলছে। একদম না, একদম না। আমি অর্ক তোমাকে একটা কথা বলি, আমি আবার বলি, ওয়ান সাইডেড লড়াই হতে চলেছে। তৃণমূল কোথায় যাবে তুমি খুঁজে পাবে না, যদি ঠিকঠাক ভোট হয় এবং প্রশাসনটা এরা নিয়ন্ত্রণ করতে না পারে। অর্ক, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি গত 15 দিন আনাচে কানাচে দুটো লোকসভা কেন্দ্রে ঘুরেছি আমার কতগুলো ব্যক্তিগত কাজে, এবং আমি তোমাকে বলে দিই যে তুমি জানো না মানুষের ক্ষোভ কি জায়গায় পৌঁছেছে যেদিন ক্ষমতা থেকে যাবে। আরে সিপিএম 34 বছর ক্ষমতায় থেকেছে বলে এখনো 2-10টা লোক সঙ্গে রয়েছে, 4% হলেও ভোট আছে, 5%, তৃণমূল 1% থেকে যাবে, কেউ তৃণমূলটা করবে না। পশ্চিমবঙ্গে 74টা কেন্দ্র আছে যেখানে সংখ্যালঘুরা মানে মুসলিমরা নিয়ন্ত্রণ করে কে জিতবে কে হারবে। 20টা কেন্দ্র আছে যেখানে মুসলমানরা 25 থেকে 27%। বাকি আপনার 204টা কেন্দ্রে লড়াইটা জোরদার হবে। তাহলে 200টা কেন্দ্র থেকে আপনাদের 148 পেতে হবে। ওই 74-এ আপনারা দাঁত ফোটাতে পারবেন না। তাহলে কি করে বলছেন যে কথা বলি, ঝড় আসবে, এই আসবে? কথা বলি, এবারে বিহার নির্বাচনটা অ্যানালাইজ করেছো?
করেছি। বিহারে একদম সীমাঞ্চলটা কার জায়গা? মুসলিমদের জায়গা। ওই নীতিশ কুমারের জন্য হয়েছে। নীতিশ কুমার না, ইফতার না, পার্টিতেও না। যায়। হ্যাঁ, তাতে নীতিশ কি হলো? কুমারের নীতিশ, জন্যই বিজেপির এজেন্ডা বিহারে রূপায়িত হতে পারেনি। আমি সেটা মনে করি না। নীতিশ কুমার ডেফিনেটলি ইম্পর্টেন্ট লিডার, সব ঠিক আছে, বাট নীতিশ কুমার ইজ এন ইম্পর্টেন্ট অ্যালাই অফ বিজেপি, এবং নীতিশ কুমার তো বিজেপি ছাড়া রাজনীতি করছে না এখন আর। ন্যাচারালি মুসলিম যদি বিরোধী হতো তাহলে তো নীতিশ কুমারকেও ভোট দিত না। ফলে অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে মুসলিম ভালো সংখ্যায় আছে, বিজেপি জিতেছে বা নীতিশ কুমারের দল জিতেছে। আর সবচেয়ে বড় কথা, উত্তরপ্রদেশের রাজনীতি আমি চর্চা করেছি অর্ক, মানে এমন বহু জায়গা আছে পার্টিকুলারলি লখনৌ বা পার্শ্ববর্তী অঞ্চলে, সেখানে বিজেপি জেতে। ফলে মুসলিমরা সবাই ধরে ধরে একদম। বাজপেয়ীকে শিয়ারা ভোট দিতেন লখনৌ। আচ্ছা, তা অটল বিহারী বাজপেয়ীর পরে লখনৌতে বিজেপি জেতে না? রাজনাথ সিং জেতেন না? হ্যাঁ। তবে সুতরাং ওইটা বলে লাভ নেই। আমি আবার বলছি, সেটা হচ্ছে ৭৪টা আসনের কথা বললে, সেই ৭৪টা আসনে মুসলিমরা যদি এও হয়, মানে ডিটারমিনিং ফ্যাক্টরও হয়, সেই সবকটা আসনে তৃণমূল জিতবে কে বললো? অন্য কেউ তো জিততে পারে, যদি এটা হয় কখনো। একটা গ্রাউন্ড ফিডব্যাক আমি দিচ্ছি, আপনাদের ফল ভালো হবে। তৃণমূল মালদা, দিনাজপুর, দুই দিনাজপুরে হয়তো খাতাও খুলতে পারবে না যদি যোগী আদিত্যনাথের মতো কোনো পোলারাইজিং ফিগারকে আপনারা প্রচারে না আনেন। দ্যাট ইজ দ্য কন্ডিশন। আমি একটা কথা বলি অর্ক, আমি মনে করি না যোগী আদিত্যনাথ একজন পোলারাইজিং ফিগার। কারণ যোগী আদিত্যনাথ একজন অত্যন্ত দক্ষ প্রশাসক, যেটা পশ্চিমবাংলায় দুর্ভাগ্যবশত গত কি বলবো, মানে সিপিএম এর আমল থেকেই আমরা দক্ষ প্রশাসক পেলাম না। জ্যোতি বসু দক্ষ প্রশাসক হতে পারতেন, তিনি পার্টির কাছে সাবসার্ভিয়েন্ট থেকে গেলেন। বুদ্ধদেব বাবুকে আমি প্রশাসক বলেই মনে করি না। আর এখন যিনি প্রশাসন চালান, তিনি প্রশাসনের এবিসিডি ফলো করেন না, তার মতো করে। ভালো প্রশাসক হতে পারেন, সেটা ঠিক আছে, সেটা নিয়ে কোনো আলোচনা হতেই পারে, কিন্তু হি ইজ এ পোলারাইজিং ফিগার। আমি সেটা মনে করি, আমি সেটা মনে করি না। করা হয় না, সেটা হিন্দু হৃদয় সম্রাট ঠিকই আছে, কিন্তু অনেকে তো বলছিল যোগী আদিত্যনাথ যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে যান তাহলে মুসলিমরা নামাজ পড়তে পারবে না। উত্তরপ্রদেশে মুসলিমরা নামাজ পড়া বন্ধ করে দিয়েছে, ঠিকঠাক নামাজ পড়ছে, শুধু হ্যাঁ নিয়ম মানতে তিনি বলছেন যে রাস্তায় দাঁড়িয়ে করো না, মসজিদে গিয়ে নামাজ পড়ো, অসুবিধা কি হয়েছে? ফলে যোগী আদিত্যনাথ পোলারাইজিং ফিগার সেটা আমি মনে করি না। এক, দুই, কে কোথায় প্রচার করবে সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেন এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে নেন। রাজ্য নেতৃত্বের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করা হয়। কে আসবে না আসবে আমি সেটা ভবিষ্যতের প্রশ্ন, এখন বলবো না। একটা বিষয় বলে যে লাইনটা বলতে দাও, একটা বলতে দাও, মালদা, মুর্শিদাবাদ বা এই বিস্তীর্ণ অংশে তৃণমূলের কপালে অনেক দুর্গতি অপেক্ষা করে আছে, তুমি জেনে রাখো। উত্তর দক্ষিণ ২৪ আপনারা কটা আসন পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন? দেখো, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি এক কথা বলতে পারি, বিজেপি নেতা হিসেবে আরেক কথা বলতে পারি। আমি আবার বলি, সংখ্যাটা এই মুহূর্তে তোমাকে বলবো না, কিন্তু আমি ভালো করে অ্যানালাইজ করে তুমি আমাকে জাস্ট ৭-৮ দিন পরে বলো, আমি নিশ্চয়ই বলতে পারবো। আমাদের কমফোর্টেবল মেজরিটি থাকবে, এবং আবার আমি বলছি প্রশাসনকে যদি সঠিকভাবে কাজ করানো যায় তৃণমূল উড়ে যাবে, থাকবে না তারপর তৃণমূল দলটাই থাকবে না। আজকে আমি বলে দিলাম। থ্যাংক ইউ বিমল দা। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.